হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সিজেন্ট একাডেমি। অ্যাজ প্রমিস তোমাদেরকে প্রমিস করেছিলাম যে ফিজিক্সের ক্লাস কাল থেকে আমি শুরু করব, তাই তোমাদেরকে ফিজিক্সের ক্লাস আমি নিয়ে চলে এসেছি। আজ থেকে ফিজিক্সের ক্লাসে প্রথম আমি শুরু করব ওয়ান ডাইমেনশনাল মোশন অর্থাৎ একমাত্রিক গতি। আর আমার নাম পরিমল, আমি ফাইনাল ইয়ার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। ওয়ান একমাত্রিক গতির একটা একটা হিউজ চ্যাপ্টার, বেশ বড় একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মধ্যে তোমার রেস্ট রয়েছে, মোশন রয়েছে, ভেলোসিটি রয়েছে, ত্বরণ বা অ্যাক্সিলারেশন রয়েছে, দিয়ে তোমার স্পিড রয়েছে, টাইম আর স্পিডের গ্রাফ রয়েছে, এই সমস্ত যেটা রয়েছে ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম স্পিড, সমস্ত কিছু এই যে ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতির মধ্যে রয়েছে। আমরা একটা একটা করে এই করে যাব। প্রথম যেটা শুরু করছি, দেখো একমাত্রিক গতি। একমাত্রিক গতি কাকে বলে? যে গতির জন্য যেটা একটা সরল রেখাতে চলে, যে গতি একটা সরল রেখাতে সীমাবদ্ধ তাকে একমাত্রিক গতি বলে। ঠিক ধরো তুমি একটা বন্দুক, ঠিক মনে করো বন্দুক থেকে গুলি ছুড়লে, বন্দুক থেকে যদি গুলি ছোড়া হয় একটা সরল রেখাতে চলছে, এর জন্য কিন্তু অন্য তলের দরকার পড়ে না, বা একে রিপ্রেজেন্ট করার জন্য আলাদা এক্সিস দরকার পড়ে না, একটা মাত্র এক্সিসই দরকার। এই যে ধরো এখান থেকে গুলিটা যাচ্ছে, দিয়ে এইভাবে যাচ্ছে, এই যে একটা এক্সিসই দরকার পড়ছে। এক্সিস মানে অক্ষ, যাকে প্রমাণ করার জন্য একটা অক্ষই প্রয়োজন। অক্ষ দেখো তোমরা ক্লাস 10-এর ক্ষেত্রে পড়েছো, এটা এক্স অক্ষর পজিটিভ দিক, এটা এক্স নেগেটিভ, এটা ওয়াই পজিটিভ, এটা ওয়াই নেগেটিভ। ঠিক তাহলে যে গতিকে বোঝানোর জন্য শুধুমাত্র একটা ডাইমেনশনেই দরকার, বা একটা অক্ষই দরকার, তাকে ওয়ান ডাইমেনশন বলে। ঠিক ধরো বন্দুক থেকে তোমার গুলি চললো, বা তোমার রাস্তাতে কিছু একটা যদি গাড়ি যাচ্ছে, রাস্তার মধ্যে তোমার যদি গাড়ি যাচ্ছে, তখনও সেটাকে ওয়ান ডাইমেনশনাল মোশন বলতে পারো। কেন? কারণ ওটাতে একটা লাইন বরাবর কারটা চলছে। বা বন্দুকের গুলি যেটা বললাম, সেটাও কিন্তু একমাত্রিক গতির ক্ষেত্রেও ওটা পড়ে। অর্থাৎ কোনো গাড়ির গতি বা বন্দুক থেকে ছোড়া যেগুলি, সেগুলো কিন্তু একমাত্রিক গতির মধ্যে পড়ছে। ঠিক এরপর দেখো টাইপস অফ মোশন। এই যে তোমাদেরকে একমাত্রিক গতি যেমন বললাম, সেরকম গতির প্রকারভেদ রয়েছে। একটা রয়েছে ওয়ান ডাইমেনশনাল মানে একমাত্রিক, যেটা তোমাদেরকে এইমাত্র বললাম, যে যার চলার জন্য বা তাকে রিপ্রেজেন্ট করার জন্য শুধুমাত্র একটা অক্ষের দরকার বা একটা এক্সিসের দরকার। সেটা এক্স এক্সিস হতে পারে, ওয়াই এক্সিস হতে পারে, ওয়াই জেড এক্সিস হতে পারে, জেড এক্সিসও একটা থাকে। ঠিক তো তোমরা জানো যেটা। আর এক্স ওয়াই জেড পরস্পরের সাথে 90 ডিগ্রিতে থাকে, একে অপরের সাথে সবগুলো কিন্তু 90 ডিগ্রিতে থাকে। ঠিক তাহলে গতি তিন ধরনের হয়। একটা হয় ওয়ান ডাইমেনশনাল, যেটা একমাত্রিক গতি। ঠিক একমাত্রিক গতি দিয়ে টু ডাইমেনশনাল গতি। টু ডাইমেনশনাল দেখো তোমাদের সবগুলোর এটার এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দেবো। একটা দ্বিমাত্রিক গতি, অ্যান্ড থার্ড যেটা, সেটা ত্রিমাত্রিক গতি, অর্থাৎ থ্রি ডাইমেনশনাল। ঠিক এই যে থ্রি ডাইমেনশনাল বলছি বা ত্রিমাত্রিক বলছি বা ওয়ান ডাইমেনশনাল বলছি, এটা কি জানো তো? ওয়ান ডাইমেনশনাল মানে 1D, আর টু ডাইমেনশনাল মানে 2D, থ্রি ডাইমেনশনাল মানে 3D। যাকে প্রমাণ করার জন্য বা যাকে প্রকাশ করার জন্য একটা লাইনই প্রয়োজন, তাকে ওয়ান ডাইমেনশনালের মধ্যে পড়ছে। যেমন বললাম বন্দুকের গুলি বা একটা গাড়ির গতিবেগ রাস্তা দিয়ে চলা। টু ডাইমেনশনাল মোশন কি জানো তো? যাকে প্রমাণ করার জন্য দুটো ডাইমেনশনের দরকার হয়, সেটা এক্স এক্সিস বা ওয়াই এক্সিস হতে পারে, বা সেটা এক্স বা জেড হতে পারে, বা ওয়াই বা জেড হতে পারে। অর্থাৎ দুটো এক্সিসের প্রয়োজন যাকে বোঝানোর জন্য। ধরো তোমরা বাচ্চা বয়সে, আমরা যখন ছোট ছিলাম বা এখনও খেলি, আমাদের ছেলেদের বুড়ো হয়ে গেলেও তারা বাচ্চাই থাকে। তা দেখো খেলার সময় জানো তো, সেই যখন আমরা খেলতাম, দিয়ে বল ছোড়াছুড়ি খেলতাম, অনেকে তোমরা বুমেরাং ছুঁড়েছো বা বল যেটা ছুঁড়েছো, এক বন্ধু এখানে দাঁড়িয়ে থাকতো, দিয়ে বল ছুটতো। এই যে বলটা যাচ্ছে, বলটা তুমি যখন উপর দিয়ে ছুটছো, দিয়ে আরেকজনের হাতে যাচ্ছে, এই যে যাচ্ছে না, এইটা বোঝানোর জন্য দুটো এক্সিসের প্রয়োজন। এইভাবে দুটো এক্সিসের প্রয়োজন, একে বোঝানোর জন্য দুটো এক্সিসের প্রয়োজন। একে কিন্তু তখন একটা এক্সিসের মধ্যে পড়ছে না, বোঝানো যাবে না। কেন? কারণ এটা তো আর সরলরেখায় যাচ্ছে না। ঠিক যখন তোমরা বন্ধুকে বল ছুড়লে উপর দিয়ে আসলো যেটা, তখন সেটা টু ডাইমেনশনালের মধ্যে পড়ে যাচ্ছে, সেটার জন্য এক ডাইমেনশনের পড়ে না। বা ধরো পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে। এই যে পৃথিবীর যে গতিটা, যেটা আবৃত্ত গতি, পৃথিবীর যেটা আবর্ত গতি, যেটা পৃথিবীর যে আবর্ত গতি, সেইটাও কিন্তু তোমার টু ডাইমেনশনালের মধ্যে পড়ে। ওটাকে এক ডাইমেনশনালে প্রকাশ করা যায় না, 1D দিয়ে প্রকাশ করা যায় না। ঠিক আর তোমরা সমস্ত গ্রহ নক্ষত্রের যে গতি, সেটাকে টু ডাইমেনশনালের মধ্যে ফেলতে পারো।
আর 1 ডাইমেনশনের মধ্যে বললাম বুলেট থেকে ছোড়া গুলি। আর 3 ডাইমেনশনাল মানে 3D। তোমরা 3D দেখেছো, 3D অনেকেই জানো। এই যে দেখো তোমার কিউব, এই যে কিউবটা না, কিউবটাকে, এই কিউবটা দেখো, কিউবটা বোঝানোর জন্য একটা লেন্থ রয়েছে, হাইট রয়েছে, এই যে 3টে এক্সিস রয়েছে, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। একে বোঝানোর জন্য 3টা যেমন এক্সিসের প্রয়োজন হচ্ছে, সেরকমই 3 ডাইমেনশনাল যে মোশন সেটাকে বোঝানোর জন্য না, যাকে বোঝানোর জন্য তোমার 3টা মানে 3টা মাত্রার দরকার, তাকে বলা হয় ত্রিমাত্রিক গতি। যেমন তোমাকে উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছে, এরোপ্লেনের গতি, আকাশ দিয়ে যে এরোপ্লেন যায়, যে এরোপ্লেনের গতি, এরোপ্লেনের যে গতিটা সেটা হয়ে গেল তোমার 3 ডাইমেনশনাল গতি। এরোপ্লেনের যে গতি সেটা 3 ডাইমেনশনাল গতির মধ্যে পড়ছে। বা কিছু একটা বক্সের মধ্যে যে মলিকিউলের গতি, মলিকিউল কীভাবে চলে, জিগজ্যাগ জিগজ্যাগ জিগজ্যাগ, এর সাথে ঠোকর লাগে দিয়ে এদিকে যায়, একে ঠোকর লাগে দিয়ে একে যায়, এ ঠোকর লাগে এদিকে যায়, এদের নির্দিষ্ট কোনো গতি নেই, এদিক ওদিক চলতে থাকে। যাকে বোঝানোর জন্য 3টা ডাইমেনশনের প্রয়োজন হয়, তাকে আমরা 3 ডাইমেনশনাল গতি বলবো। ঠিক, দেখো এরপর গতির ক্ষেত্রে প্রথমেই যেটা আসে, গতি বোঝার ক্ষেত্রে আমাদেরকে গতি বুঝতে গেলে প্রথমে স্থিতি বুঝতে হবে। আর গতি বুঝতে গেলে আমাদেরকে প্রথমে স্থিতি বুঝতে হবে। স্থিতি অর্থাৎ কি? স্থিতি অর্থাৎ রেস্ট। রেস্ট মানে কোনো একটা বস্তু যদি স্থির অবস্থায় থাকে, তাকে সেটাকে বলে তোমার স্থিতি। অর্থাৎ যেটা টাইমের সাথে সাথে তার স্থান পরিবর্তন করে না। যেমন একটা গাছ তোমার 5 বছর আগে যেখানেই ছিল সেখানেই এখনও আছে। অর্থাৎ ও কী করছে, টাইমের সাথে সাথে নিজের স্থান পরিবর্তন করছে না। বা একটা ঘর যে তার টাইমের সাথে সাথে জায়গা পরিবর্তন করছে না, সেটাকে বলে রেস্ট বা স্থিতির মধ্যে রয়েছে। ঠিক, আমাদের যেমন ধরতে গেলে ধরো একটা বিল্ডিং, বা তোমার একটা ধরতে পারো যার মধ্যে গতি নেই। ঠিক, তোমরা স্কুল, যেটা তোমরা 5 বছর যখন বাচ্চা, তোমরা যখন স্কুল গেছিলে তখনও সেই জায়গায় স্কুলটা যখন রয়েছে, সেই জায়গাতে এখনও স্কুলটা রয়েছে। অর্থাৎ যার অন্যের সাপেক্ষে যার পরিবর্তন হয় না, তাকে বলে স্থিতি। ঠিক, যার চিরকাল স্থিতি একই রকম থাকে, অর্থাৎ এক জায়গাতেই থাকে, তাকে বলা হয় স্থিতি। এবং গতি কাকে বলা হয়? যার সময়ের সাথে যার পরিবর্তন ঘটতে থাকে। সময়ের সাথে কিসের পরিবর্তন থাকতে থাকে? ওর অবস্থার পরিবর্তন করতে থাকে। অর্থাৎ অবস্থা মানে অবস্থানের পরিবর্তন ঘটতে থাকে। সময়ের সাথে যার অবস্থানের পরিবর্তন ঘটতে থাকে তাকে গতি বলে। আর যার সময়ের সঙ্গে অবস্থানের পরিবর্তন ঘটে না, যাকে আমরা বলি শুদ্ধ ভাষায় বা আমাদের ভাষায় যাকে বলি আমরা জড় বস্তু, তাকে বলা হয় রেস্ট। সেটা রেস্টে আছে। এবং যেটা তোমার সময়ের সাপেক্ষে নিজের স্থান পরিবর্তন করে, সেটা মোশন বা সেটা গতিতে আছে। দেখো, রেস্টের মধ্যে এক্সাম্পল তোমাদেরকে যেমন দিলাম আমি, গাছপালা বা ঘরবাড়ি, এগুলো কিন্তু তুমি রেস্টের মধ্যে বলতে পারো। কিন্তু মোশন বড়, এই যে তুমি ধরো চলন্ত বাস বললে হবে না, বাসটা কেমন হতে হবে? চলন্ত হতে হবে, যেটা টাইমের সাথে তোমার নিজের অবস্থানে পরিবর্তন করছে। বা তোমার সূর্যের চারিদিকে যে পৃথিবী ঘুরছে, সেটাকেও তুমি বলতে পারো গতিতে রয়েছে। ঠিক, কারণ ওটা টাইমের সাথে সাথে নিজের অবস্থায় পরিবর্তন করছে। এরপর এইখানে একটা জিনিস বোঝার, কোনো জিনিসের স্থিতি বা কোনো জিনিসের গতি, কোনো বস্তুর স্থিতি বা কোনো বস্তুর গতি সব দিন অন্য একজনের পরিপ্রেক্ষিতে ঘটে। আমার পরিপ্রেক্ষিতে আমার বিল্ডিংয়ের অবস্থান, যেটা স্কুলের যেটা অবস্থান, সেটা কোনো দিন পরিবর্তন হচ্ছে না। সেই জন্য আমার পরিপ্রেক্ষিতে ওটা কিন্তু স্থির। ঠিক, কিন্তু ধরো তুমি চাঁদ থেকে দেখলে তুমি কি বুঝতে পারো? যে পৃথিবীটা ঘুরছে। চাঁদ থেকে যদি তুমি দেখো, তাহলে তুমি দেখতে পাবে যে পৃথিবী ঘুরছে। তখন কিন্তু তোমার পৃথিবী ঘুরছে, অর্থাৎ তখন তোমার সাপেক্ষে তোমার যে স্কুলটা, সেটা কিন্তু গতিশীল হয়ে গেল, তখন সেটা রেস্টে নেই। ঠিক, এইখান থেকেই আমাদের নেক্সট ধারণাটা আসে বা নেক্সট কনসেপ্টটা আসে, যেটা তোমার অ্যাবসোলিউট রেস্ট বা অ্যাবসোলিউট মোশন, চরম স্থিতি বা চরম গতি। তোমরা সব দিন একটা জিনিস মাথায় রাখবে, অ্যাবসোলিউট রেস্ট বা অ্যাবসোলিউট মোশন বলে পৃথিবীতে কিছু হয় না। পৃথিবীতে বা তোমার যেখানেই বলো, সৌরজগতে বা পৃথিবীতে অ্যাবসোলিউট রেস্ট বা অ্যাবসোলিউট মোশন কিছু হয় না। কারণ কারো না কারো সাপেক্ষে যেটা তোমার রেস্ট, সেটা অন্যের সাপেক্ষে সেটা গতিশীল হবে।
ধরো তুমি বলছো যে তোমার যে স্কুলটা বা একটা গাছপালা বা একটা বড় বিল্ডিং, ধরো বুর্জ খলিফা ধরে নিলাম, যেটা পৃথিবীর সবচেয়ে লম্বা বিল্ডিং, ঠিক? এইটা তুমি যখন যাচ্ছ, তোমার যখন দেখছো, তখন সেটা দুবাই রয়েছে, ঠিক? নেক্সট টাইম 10 বছর পরেও দেখবে দুবাই রয়েছে। ওটার আমাদের সাপেক্ষে, মানুষের সাপেক্ষে সেটা কিন্তু অবস্থানের পরিবর্তন করছে না। কিন্তু তুমি সেইটাকে যখন চাঁদ থেকে দেখো, বা ধরো তুমি গাড়িতে যাচ্ছ, বাসে যাচ্ছ, বা একটা নিজের কার নিয়ে মার্সিডিজ নিজের গাড়ি কিনেছো, বেশ টাকা পয়সা রোজগার করে একটা মার্সিডিজ বেঞ্চ কিনেছো, ঠিক? দিয়ে তুমি তোমার গাড়ি দিয়ে যাচ্ছ, দিয়ে দেখছো যে তুমি যখন এগিয়ে যাবে, বুর্জ খলিফা থেকে এগিয়ে যাবে, তখন তুমি কি দেখতে পাবে? যে বুর্জ খলিফা পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। তখন কি তোমার সাপেক্ষে ওটা আর স্থির থাকছে? না, থাকছে না। তোমার যে স্থির কেন থাকছে না? কারণ তুমি যে গাড়িটা, তোমার গাড়ির যে গতি, সেটার জন্য ওটা কিন্তু গতি পেয়েছে। ওটা গতি, আসলে গতি পায়নি, কিন্তু ওটা গতি পেয়েছে। তোমার চোখে গাড়ির সাপেক্ষে সেটা গতি পেয়েছে। সেরকমই তুমি যেটাকে অ্যাবসোলিউট মোশন বলবে, যে তুমি হয়তো চোখে দেখছো যে একটা গাড়ি চলছে, বাস, এই যে ধরো একটা ট্রেন, তোমার একটা ট্রেন চলছে ঝিকফিক, 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 যেরকম করে চলে প প এখন ছাড়ো। একটা ধরো ট্রেন চলছে, বগি, আমি ঠিক ড্রয়িং করতে পারছি না। এটাকে তুমি যখন তোমার চোখে দেখছো, তখন তুমি দেখছো এটা ট্রেনটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে বা সামনে পিছন দিকে পিছিয়ে যাচ্ছে, এটা তুমি দেখছো। এরপর ধরো এর যে স্পিড, সেই সমান স্পিড যুক্ত একটা ট্রেন, তুমি তার সরল রেখাতে, সমান সরল রেখাতে একই দিকে এগিয়ে চলছে। এরপর তুমি ট্রেনটার বগি এইখানটাতে বসে আছো, দরজা ধারে, দরজা ধারে বসে আছো, দিয়ে এইখানে একটা ওর দরজা আছে। তুমি সব সময়ের সময়, একটু যতই সময় পরিবর্তন হোক, সময়ের পরিবর্তনের সাথে সাথে তুমি এইটাকে সেই জায়গাতে দেখতে পাবে। কেন? কারণ এটাও তোমার সমবেগে একই দিকে চলেছে, বেগটা যে বেগে চলছে এটাও সেই বেগেই চলছে। এর সাপেক্ষে এর তখন কিন্তু গতি পাচ্ছে না। তখন আমি এই জায়গাতে দাঁড়িয়ে আছি, আমি বাইরে দাঁড়িয়ে আছি ট্রেনের বাইরে, তখন আমি এইটাকে দেখব যে গতিতে রয়েছে। কিন্তু আমি যখন বাসে ওই ট্রেনের ভিতরেই বসে আছি, তখন কিন্তু আমি এটা দেখব যে না, ওটা যেখানে ছিল সেখানেই আছে। ধরো তুমি ট্রেনের মধ্যে আছো, তোমার সামনের সিটে বেশ একটা সুন্দরী কন্যা বসে আছে। তাকে তুমি সারাক্ষণ দেখবে যে হ্যাঁ, তোমার সামনেই বসে রয়েছে, ঠিক? তো দেখবে সারাক্ষণ তোমার সামনেই বসে রয়েছে। কিন্তু আমি যে ট্রেনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমার জন্য ট্রেনটা কিন্তু এগিয়ে চলে গেল। ওই ট্রেনটা আমার ধরার ছিল না, নাহলে আমি ওটাতেও উঠতাম। ওই ট্রেনটা আমার ধরার ছিল না, দিয়ে ওই ট্রেনটা এগিয়ে চলে গেল। তাহলে কি হয়েছে? যে আমার সাপেক্ষে এইটা গতিশীল, কিন্তু তোমার সাপেক্ষে মেয়েটা, সেটা কি হয়ে গেল? সেই যে মেয়েটা, সেটা তোমার স্থিতি হয়ে গেল, কিন্তু আমার সাপেক্ষে সেটা হয়তো গতি, ঠিক? সেই জন্যই অ্যাবসোলিউট রেস্ট বা অ্যাবসোলিউট মোশন বলে কিছু হয় না। অ্যাবসোলিউট রেস্ট বা অ্যাবসোলিউট মোশন বলে কিচ্ছু হয় না, ঠিক? দেয়ার ইজ নাথিং, দ্যাট ইজ কল্ড অ্যাবসোলিউট রেস্ট অর অ্যাবসোলিউট মোশন, ঠিক? অ্যাবসোলিউট রেস্ট বা অ্যাবসোলিউট মোশন বলে কিচ্ছু হয় না। ওকে, এতদূর অবধি বুঝতে পেরেছো? দেখো, আমাদের নেক্সট যে টপিক সেটা তোমার এই ফ্রেম অফ রেফারেন্স অর্থাৎ নির্দেশতন্ত্র। আর আমি তোমাদেরকে প্রেফার করব যে ট্রাই টু লার্ন ইংলিশে শেখার চেষ্টা করো। অ্যাটলিস্ট ট্রাই টু লার্ন দ্য ওয়ার্ডস ইন ইংলিশে ওয়ার্ডগুলো শেখার চেষ্টা করো, ঠিক? তাহলে কি হবে, তোমরা এইটাতে তোমার কোয়ালিফাইং মার্কস আছে, কোয়ালিফাইং মার্কসের পরীক্ষা হয়, কিন্তু মেন পরীক্ষা যেটা, সেটাতে তোমার ইংলিশে কোয়েশ্চেন হবে, তাহলে তখন কিন্তু তোমার অসুবিধা হবে। কারণ আমরা বাংলা মিডিয়াম স্টুডেন্ট, উই হ্যাভ মেনি প্রবলেম ফেসিং ইংলিশ, কারণ আমাদের প্রথম থেকে ইংলিশটা দুর্বল হয়। সো উই আর নট দ্যাট মাচ কমফোর্টেবল ইন ইংলিশ। আমরা বাংলাতে যেমনটা কমফোর্টেবল, সেটা ইংলিশে সেই পরিমাণ কমফোর্টেবল নয়। সেই জন্য যে জিনিসগুলো আছে সেগুলো ট্রাই করো, অ্যাটলিস্ট যে ওয়ার্ডগুলো, যে মিনিংগুলো রয়েছে, যেমন নির্দেশতন্ত্র, সেটা ফ্রেম অফ রেফারেন্স, চরম গতি, অ্যাবসোলিউট মোশন, এই ধরনের ওয়ার্ডগুলো ইংলিশেও, বাংলার সাথে সাথে ইংলিশেও পড়তে শুরু করো। এখন থেকে যদি তুমি সেটা শুরু করবে, তাহলে তোমার অসুবিধা হবে না। আর আমি যেগুলো লিখিয়ে দিচ্ছি, প্লিজ বলবো এইগুলোকে তুমি কি বলে, ওই খাতাতে লিখে রেখে নাও, খাতাতে নোট বানিয়ে তুমি রেখে নাও। নেক্সট টাইম তুমি যখন এগুলো রিভাইজ করবে, আর আমি তোমাদেরকে বলছি এই যে কোয়েশ্চেনগুলো যেগুলো দিচ্ছি, এর বাইরে কিন্তু আসবে না, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রেখো, ঠিক? নেক্সট যেটা ফ্রেম অফ রেফারেন্স অর্থাৎ নির্দেশতন্ত্র। দেখো, নির্দেশতন্ত্র কাকে বলে? মানে কোনো একটা সাপেক্ষে আরেকটা জিনিসের অবস্থান বোঝাতে তাকে নির্দেশতন্ত্র বলা হয়।
একটা সাপেক্ষে আরেকটা বস্তুর গতি বোঝাতে তাকে নির্দেশতন্ত্র বলা হয়। ঠিক, ধরো তুমি তোমার বন্ধুকে ফোন করলে, দিয়ে তোমার বন্ধু জিজ্ঞেস করলো, হ্যাঁ রে তুই কোথায় আছিস, জিজ্ঞেস করলো তুই কোথায় আছিস, এখন সবার এই অ্যান্সার হবে বাড়িতে আছি কারণ করোনা। কিন্তু ও ধরো তোমাকে বললো যে ও বললো যে তুমি বললে ওকে যে বাড়িতে রয়েছি, ঠিক, তাহলে ওই যে কোয়েশ্চেনটা ও জিজ্ঞেস করলো তুই কোথায় আছিস, তখন তুমি বললে যে বাড়িতে আছি। ঠিক, তাহলে এই যে তুমি যে বললে তুমি বাড়িতে আছো, সেই ক্ষেত্রে তোমার বাড়িটা, এক্ষেত্রে বাড়িটা তোমার হয়ে গেল নির্দেশতন্ত্র। ঠিক, তোমার অবস্থান বোঝানোর জন্য যেটা মানে ব্যবহার করা হয় সেটাকে নির্দেশতন্ত্র বলা হয় বা ফ্রেম অফ রেফারেন্স বলা হয়। ঠিক আছে, আর এই যে নির্দেশতন্ত্র যেটা অর্থাৎ ফ্রেম অফ রেফারেন্সটা, সেটা সব দিন কোনো অন্য একটা বস্তুর সাপেক্ষেই, অন্য বস্তুর সাপেক্ষেই সে নির্দেশতন্ত্রটা মানে বোঝানো হয়। এখানে যে যে জিজ্ঞেস করলো যে তোমার বন্ধুর সাপেক্ষে, এখানে তুমি বললে তোমার বাড়ির সাপেক্ষে, তোমার বাড়িটা এখানে নির্দেশতন্ত্র। ঠিক, মানে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তার যে পারিপার্শ্বিক যে অবস্থা কোনো বা বস্তুর সাপেক্ষে তার যে অবস্থান নির্ণয় করা হয় যখন, তাকে তাকে কি বলা হয়, নির্দেশতন্ত্র বলা হয়। ঠিক, বুঝতে পেরেছ? মানে অর্থাৎ মোটা মোটা জিনিসটা হলো গিয়ে যে পারিপার্শ্বিক বস্তু বা পারিপার্শ্বিক বস্তু সামগ্রীর সাপেক্ষে যদি কারো অবস্থান নির্ণয় করা হয় তাকে নির্দেশতন্ত্র বলে। ঠিক, দেখো এরপর নির্দেশতন্ত্রের মধ্যেই একটা পড়ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, আরেকটা আসছে নর ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, অর্থাৎ জড়ত্বীয় ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স অর্থাৎ জড়ত্বীয় নির্দেশতন্ত্র অ্যান্ড সেকেন্ড আসছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। ঠিক, প্রথমটা এলো জড়ত্বীয় নির্দেশতন্ত্র এবং নন ইনার্শিয়াল অর্থাৎ হলো অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। এরপর বলছো ইনার্শিয়াল ফ্রেম আর নন ইনার্শিয়াল ফ্রেম কাকে বলে, সেইটার একটা জিনিসটা দেখো। দেখো ইনার্শিয়াল ফ্রেম, বডিটা যখন ধরো কিছু একটা বডি বা একটা কোনো একটা বস্তু যদি সেটা মুভ করতে থাকে, সেটা যদি মুভ করে এবং কিভাবে মুভ করছে, সেটা যদি কনস্ট্যান্ট ভেলোসিটির সাথে মুভ করে, কনস্ট্যান্ট ভেলোসিটি, ঠিক, অর্থাৎ ধ্রুবক বেগ নিয়ে যদি সেটাকে চলতে থাকে, কনস্ট্যান্ট ভেলোসিটিও হতে পারে বা সেটা জিরো ভেলোসিটিও হতে পারে, হয় জিরো ভেলোসিটি বা সেটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যদি চলতে থাকে, সেটাকে বলা হয় ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স অর্থাৎ জড়ত্বীয় নির্দেশতন্ত্র। এটা কি করে জানো তো, এটা তোমার নিউটনের যে সূত্র, সেটাকে নিউটনের সূত্র মেনে চলে। ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স নিয়ে নিউটনের সূত্র মেনে চলে। নিউটনের কোন সূত্র মেনে চলে? নিউটনের যে তোমাদের ফার্স্ট সূত্রতে তোমরা পড়েছো যে লজ অফ ইনার্শিয়া অর্থাৎ জড়তার সূত্র। তোমরা যখন বাসে যাচ্ছ তখন বাসটা যদি হঠাৎ করে ব্রেক দেয়, তোমরা কী করো, সামনের দিকে ঝুঁকে পড়ো, বা যদি হঠাৎ করে চলতে শুরু করো তখন পিছন দিকে ঝুঁকে পড়ো, ওইটা তোমার পড়ছে ইনার্শিয়ার মধ্যে। ঠিক, তাহলে এই যে ফ্রেম অফ রেফারেন্স, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, সেটা জড়ত্বীয় নির্দেশতন্ত্র, এটা তোমার নিউটনের সূত্র মেনে চলে এবং এইটা বডিটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলতে থাকে। ঠিক, এরপর দেখো নিউটনের সূত্র যেহেতু নিউটনের সূত্র মেনে চলছে, ঠিক, এবং কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলছে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে কী হয়, সমবেগে কোনো বস্তুর ত্বরণ শূন্য হয়, সমবেগে ত্বরণ শূন্য হয়, এতটুকু জানো তো যে সমবেগে ত্বরণটা শূন্য হয়, কোনো বস্তু যদি সমবেগে চলতে থাকে তখন তার ত্বরণ শূন্য হয়। ঠিক, এটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। আর নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স তার উল্টো বলতে কি বোঝা যায়, যে এটা তোমার এটা ত্বরণ আছে, এর ত্বরণ আছে, অর্থাৎ সময়ের সাপেক্ষে তার ধীরে ধীরে স্পিড বাড়াতে থাকে, যে হয়তো ধরো প্রথমে কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলছে, দিয়ে কিছু টাইম পর তার যদি স্পিডটা বাড়ায় তখন সেটাকে তোমার অ্যাক্সিলারেশন বলবে। ঠিক তো, আর ইনার্শিয়ালে যেটাতে সেটা সমবেগে চলছে মানে তার ত্বরণ শূন্য। এইটা কিন্তু প্রচণ্ড একটা ডিফারেন্স, খুব বড় একটা ডিফারেন্স, যে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স সেটা তোমার নিউটনের সূত্র মনে চলে এবং কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলে বা জিরো ভেলোসিটিতে চলে এবং তার ত্বরণ শূন্য হয়। আর নন ইনার্শিয়ালের ক্ষেত্রে কি হয়, নন ইনার্শিয়ালের ক্ষেত্রে একটা ভ্যারাইবেল, যে এখানে কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলছে, এখানে একটা ভ্যারাইবেল ভেলোসিটিতে চলছে। ভ্যারাইবেল ভেলোসিটি অর্থাৎ সময়ের সাথে তার
যে বেগটা সেটা পাল্টাতে থাকে, আর সময়ের সাথে বেগ পাল্টাতে থাকে বলেই তার ক্ষেত্রে কিন্তু ত্বরণ ঘটে। আর তার ক্ষেত্রে ত্বরণ ঘটে অর্থাৎই সেটা জড়ত্বর যে তোমার নিউটনের সূত্র মেনে চলে না। ঠিক ধরো এই ধরনের একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি আমি। তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো তুমি ট্রেনের মধ্যে বসে আছো, ঠিক ট্রেনের মধ্যে বসে আছো, এরপর একটা বল রয়েছে, তোমার হাতে বল রয়েছে। ট্রেনটা যদি হঠাৎ মাটির মধ্যে রয়েছে, ঠিক আছে, মানে বিয়েটাতে রাখা রয়েছে ফ্লোরটাতে, একটু হঠাৎ করে যদি ট্রেনটা চলতে শুরু করে, তখন কিন্তু যে তোমার এই বলটা সেটা পিছন দিকে পিছিয়ে যাবে। তুমি ওটাকে ধরলেও না, বাইরে থেকে বলও প্রয়োগ করলে না, অথচ আমার পিছন দিকে পিছিয়ে চলে গেল। তখন কি হচ্ছে, নিউটনের সূত্রতে কি বলে, প্রথম সূত্রতে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা না হয় তাহলে যে স্থির বস্তু সেটা চিরকাল স্থির থাকে, এবং যেটা সমত্বরণে বা সমবেগে যে বস্তুটা চলছে সেটা সমবেগেই চলতে থাকে। কিন্তু এখানে কোনো রকম বল প্রয়োগ করা হলো না, একটা সিউডো ফোর্স ব্যবহার করা হয়। তা সত্ত্বেও সেই বলটাকে তুমি নিজের থেকে ব্যবহার করলে না, কিন্তু বলটা পিছন দিকে পিছিয়ে গেল, বা যখন দাঁড়িয়ে যায় তখন সামনের দিকে এগিয়ে চলে। এইটাতে তুমি বল না প্রয়োগ করেও বলটা পিছন দিকে বা সামনের দিকে এগোচ্ছে। এই জন্য এটাকে হয়ে গেল তোমার নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, এটাতে নিউটনের সূত্র মেনে চলে না। তাহলে এই যে তোমাদের এক্সাম্পলটা রয়েছে, এই যে তোমাদের উদাহরণটা, সেটা তোমরা বুঝতে পারলে। ঠিক এরপরে আমাকে একটা জিনিস বলবে, আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক তোমাদের নেক্সট টাইম মানে শেষে যখন করাবো তখন তোমাদের হোমওয়ার্কগুলো লিখেও দেবো, কিন্তু আমি কোয়েশ্চেন করছি যে পৃথিবীর যে ঘূর্ণন, পৃথিবীর যে ঘুরছে বা পৃথিবীর যে ঘূর্ণন ঘটছে সেটা ইনার্শিয়াল নাকি নন ইনার্শিয়াল। ঠিক এইটা তোমাদের হোমওয়ার্ক, এইটা তোমরা বুঝে আসবে যে পৃথিবীর যে ঘূর্ণন ঘটছে সেটা ইনার্শিয়াল বা নন ইনার্শিয়াল। আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো পৃথিবীর ঘূর্ণন ঘটছে, পৃথিবীর ঘূর্ণন কীভাবে ঘোরে, পৃথিবী ঘোরে কীভাবে ঘোরে, বৃত্তাকার পথে, উপবৃত্তাকার পথে ঘোরে, অর্থাৎ টাইমে প্রতি সময়ে সময়ে তার যে বেগটা, ইয়েটা মুখটা সেটা পাল্টাতে থাকে। ঠিক অর্থাৎ টাইমে টাইমে তার বেগটাও পাল্টাতে থাকে, সেই জন্য তার মধ্যে ত্বরণ ঘটে। এবং যদি ত্বরণ থাকে, ত্বরণ যদি ঘটে সেটা নন ইনার্শিয়ালের মধ্যে পড়বে, অর্থাৎ অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের মধ্যে পড়বে। ঠিক দেখো নেক্সট টপিকটা তোমাদের যেটা ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ দূরত্ব এবং সরণ। তোমরা অনেকেই হয়তো ভাবো যে যেটা দূরত্ব সেটাই সরণ, কিন্তু না, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে পার্থক্য আছে। ধরো তুমি এইখান থেকে তোমার যাত্রা শুরু করলে, দিয়ে এইভাবে রাস্তা দিয়ে গেলে, এইখানে তোমার বাড়ি, সেইখানে তুমি বি পয়েন্টে গিয়ে পৌঁছালে, এইখান থেকে তোমার টিউশন থেকে শুরু করে তোমার বি পয়েন্ট যেটা বাড়ি বা ঘর, সেইখানে গিয়ে তুমি পৌঁছালে। তা এই যে রাস্তা দিয়ে আসছো, এইটা তুমি টোটাল ডিস্টেন্সটা কাভার করছো। এই যে টোটাল ডিস্টেন্সটা হয়তো মনে করো তোমার 25 কিলোমিটার, এই টোটাল ডিস্টেন্সটা 25 কিলোমিটার, এইটা তোমার ডিস্টেন্সের মধ্যে পড়ছে। তুমি যতটা দূরত্ব প্রথম থেকে শুরু করে যে রাস্তা, সেই আঁকাবাঁকা রাস্তাতেই যাও বা যে রাস্তাতেই যাও, যে দেখো আঁকাবাঁকা রাস্তাতে যাচ্ছে, এর তো কোনো ঠিক নেই। এখান থেকে শুরু করছে দিয়ে এইভাবে টার্ন মারছে, দিয়ে এইভাবে টার্ন মারছে, দিয়ে এইভাবে টার্ন মারছে, এই যে টার্ন মেরে মেরে গিয়ে বি পয়েন্টে পৌঁছাচ্ছে। 25 কিলোমিটার টোটাল ডিস্টেন্স, আর 25 কিলোমিটার, 25 কিলোমিটার এইটা টোটাল ডিস্টেন্স। কিন্তু এটার ক্ষেত্রে এই ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণটা জানো তো, প্রথম বিন্দু থেকে অন্তিম বিন্দুর মধ্যে যে ডিস্টেন্স, যে দূরত্ব, সেটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট বা সরণ। ঠিক অর্থাৎ যে বিন্দুতে শুরু এবং যে বিন্দুতে শেষ, তার মধ্যে সবচেয়ে ন্যূনতম ডিস্টেন্স, ন্যূনতম যে দূরত্ব সেটাকে, ন্যূনতম দূরত্বকে বলা হয় সরণ বা ডিসপ্লেসমেন্ট, এবং সর্বোচ্চ যে দূরত্ব সেটাকে বলা হয় ডিস্টেন্স। তাহলে সর্বনিম্নকে কি বলা হয়, সর্বনিম্নকে বলা হয় সরণ বা ডিসপ্লেসমেন্ট, এবং সর্বোচ্চ যেটা সেটাকে বলা হয় দূরত্ব। ঠিক এইটাকে আরেকটা এক্সাম্পল দিয়ে ধরো তোমাকে যদি বোঝাতে চাই, যে
ধরো এইটা একটা, আচ্ছা নেক্সট পেজে বোঝাচ্ছি। দেখো, ধরো তুমি এইখান থেকে তোমার যাত্রা শুরু করলে, এই পয়েন্ট থেকে তুমি যাত্রা করলে শুরু করলে, এইটা তোমার ঘর, আর এইখানে তোমার টিউশন বা টিউশন বানান TUITION হয় টিউশন, ঠিক। ধরো এইখান থেকে তুমি শুরু করলে আর এই পয়েন্টে তুমি যাবে, তা প্রথমে তোমাকে রাস্তাতে এইভাবে যেতে হয়। পূর্ব দিকে গেলে তুমি 5 কিলোমিটার, দিয়ে তুমি এই দিকে গেলে এই দিকে তুমি গেলে ধরো তোমার 10 কিমি গেলে, ঠিক। এইটা তুমি 5 কিমি গেলে বা এইটা তোমার 10 কিমি গেলে, এই ক্ষেত্রে দেখো এই যে ম্যাথটাতে, এটাতে তোমার ডিস্টেন্স ডিস্টেন্স তোমার কত, ডিস্টেন্স তোমার 5 কিমি প্লাস 10 কিমি, অর্থাৎ 5 + 10 সমান 15 কিমি, ঠিক। কিন্তু এখানেই তোমার ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণটা কি, তোমায় বললাম যে সবচেয়ে ন্যূনতম তোমার যে ডিস্টেন্সটা হয় সেটাকে সরণ বলে। তাহলে এখানে তোমার ন্যূনতম দূরত্ব কি হয় জানো তো, তোমাদের বৃত্তের ক্ষেত্রে বৃত্ততে পড়েছো যে ন্যূনতম দূরত্ব যেটা হয় সেটা সব দিন সরল রেখা হয় এবং সেটা লম্ব হয়। তাহলে এই যে লাইনটা, এইটা হবে তোমার সবচেয়ে ন্যূনতম ডিস্টেন্স। এইটা 5 কিমি দিয়ে এইটা 10 কিমি, তো এই যে ডিস্টেন্সটা, এই যে দূরত্বটা, এইটা তোমার সর্বনিম্ন হবে এবং এইটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ তুমি শুরু করলে এইখানে এবং শেষ করলে এইখানে, এইটা হয়ে গেলে তোমার ডিসপ্লেসমেন্ট বা সরণ। এই এতটা হয়ে গেলে সরণ। তাহলে তোমার সরণটা কি হবে, √5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, ঠিক। 5 5 25 অ্যান্ড 10 10 125 অর্থাৎ √150। 150 আমি যদি করি 5 30 150, ওকে, রিট 150 থাক, ঠিক। তোমরা বুঝতে পারলে তো যে 150 যেটা আসলো, এইটা তোমার হয়ে গেল ডিস্টেন্স বা সরণ, এবং ডিসপ্লেসমেন্ট বা সরণ, আর ডিস্টেন্স বা যে দূরত্বটা সেটা হয়ে গেলে তোমার 5 থেকে 15, ঠিক। এইটাতে তোমরা যখন নেক্সট ক্লাসটা শেষ করবে তখন এটা তোমাদেরকে ম্যাথ দিয়ে দেবো, তোমরা এইটাতে একটা করবে। কারণ ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের যে তোমাদের ডিফারেন্সটা সেটা কিন্তু মাথায় ঢোকানো দরকার। শুরু থেকে শেষ বিন্দু যেটা, শুরু থেকে শেষ বিন্দুর মধ্যে যে ডিস্টেন্সটা, এই দূরত্বটা, সেটাকে বলা হয় তোমার ডিসপ্লেসমেন্ট। আর যতটা রাস্তা ও আঁকা পাকা দিয়ে গেছে সেটাকে বলা হয় ওর ডিস্টেন্স, ঠিক। বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই। কারণ একটা জিনিসকেই তোমরা, যে ধরো এখানে তোমার কলকাতা থেকে শুরু করছি একটা বাস দিয়ে, সেই কলকাতা থেকে বাস একটা যাবে দিল্লি, তা ও তো আর সোজা রাস্তাতে যাবে না, সোজা রাস্তাতে যাবে না, দিয়ে তোমার এইভাবে আঁকা বাঁকা যাবে। এই যে তোমার পুরো রাস্তাটা না, এই পুরো রাস্তাটাকে ওর বলা হয় ডিস্টেন্স। আর ওই যে সোজা কলকাতা থেকে দিল্লির তুমি যদি একটা লাইন টানো, তাহলে সেটা হয়ে যাবে ওর ডিসপ্লেসমেন্ট, ঠিক। এরপরে আসছে শূন্য সরণ। শূন্য সরণের জন্য জায়গা ফাঁকা রইল না বেশি, কিন্তু এখানে শূন্য সরণটা হয়ে যাবে। শূন্য সরণটা একটা নর্মাল জিনিস। দেখো, ধরো এইখান থেকে তুমি যাত্রা শুরু করলে, এই পয়েন্ট থেকে, দিয়ে এইভাবে ঘুরে ঘুরে তুমি, এটা তোমার কলকাতা, এখান থেকে শুরু করলে, দিয়ে বারাসাত গেলে, দিয়ে গিয়ে গিয়ে তুমি দিল্লি গেলে, দিল্লি থেকে তুমি গেলে মুম্বাই, মুম্বাই থেকে গেলে চেন্নাই, দিয়ে আবার তুমি কলকাতাতে ফিরে এলে। তাহলে এই যে পুরো রাস্তাটা গেলে এতটা বৃথা কষ্ট করলে, কিন্তু তুমি ফিরে এলে, ঘরেই ফিরে এলে। পরীক্ষা ধরো NTPCর বা WBP পরীক্ষা দিতে গেলে, দিয়ে তুমি যেখানে তোমার সেন্টার পড়লো, ঘর থেকে গিয়ে পরীক্ষা দিতে গেলে, তুমি পরীক্ষা দেওয়ার পর আবার যে রাস্তা দিয়ে, সে রাস্তা দিয়ে মনে করো না আসে, এই ধরনের রাস্তা দিয়ে গিয়ে তুমি আবার সেই তোমাদের বাড়িতে এলে, অর্থাৎ তোমার সরণ যেটা সেটা শূন্য। বা তুমি পরীক্ষা দিতে গেলে, তোমার এইটা সেন্টার থেকে পরীক্ষা দিতে গেলে, এবং আবার সেই রাস্তাতেই ঘুরে ঘুরে তুমি তোমাদের বাড়ি এলে। বাড়িতে যে এলে, তোমার আবার যেখান থেকে শুরু করেছিলে সেখানেই শেষ করলে, সেই জন্য সেটাকে শূন্য সরণ বলে। যখন আমাদের এমন লকডাউন, এখন আমাদের সরণ শূন্য, খাচ্ছি যাচ্ছি এদিক ওদিক ঘুরছি, দিয়ে আবার ঘরে চলে আসছি। আমরা, একটা মানুষ জন্ম থেকে শেষ অবধি যতদিন না মরে, সে যদি না কোনো চাকরি নিয়ে, প্রমোশন নিয়ে বাইরে চলে যায়, বা চাকরি নিয়ে কোথাও না চলে যায়, যদি যেখানে জন্মেছে সেখানে যদি আবার মারা যায়, সারা জীবন কষ্ট করার পরেও লোকটার স্মরণ যে সেটা শূন্য, ঠিক। আশা করি তোমাদের বোঝার কোনো অসুবিধা নেই, ঠিক। আচ্ছা দেখো,
নেক্সট যে টপিক সেটা আসছে স্মরণের একক এবং মাত্রা। তোমরা স্মরণ সবাই জানো যে স্মরণ একটা তোমার দূরত্ব হয়ে গেল, এবং দূরত্ব যে এককটা হয়, দূরত্বের যেটা একক হয় সেটা সিজিএসে কি হয়, সিজিএসে হয় সেন্টিমিটার, এসআইতে হয় মিটার, এবং এফপিএসে হয় ফুট। ঠিক, এই যে এফপিএস যেটা জানো না, সেটা ফুট, পাউন্ড, আর এইটা সেকেন্ড। ঠিক, সিজিএসে এই যে এস ফর সেকেন্ড, এইটা তোমার সেন্টিগ্রেড, গ্রাম, সেকেন্ড, আর এসআইটাকে তোমার এমকেএস বলা হয়। সিজিএসটাকে তোমার কি বলা হয়, সিজিএস, সিজিএসটাকে বলা হয় তোমার এইমাত্র বললাম, আচ্ছা সিজিএসে তোমার কি আসছে, সেন্টিমিটার, তাই তো। আর এসআইতে যেটা আসছে তোমার সেটা গ্রাম আসছে, সরি মিটার আসছে, আর এফপিএসে সেটা আসছে ফুট। দূরত্বের স্মরণের যে এককটা সেটা সিজিএসে সেন্টিমিটার, এসআই মিটার, আর এফপিএসে ফুট। আর মাত্রা যেটা, মাত্রা যেহেতু দূরত্বর মাত্রা কি হয়, দূরত্বের মাত্রা হয় সব দিন এল। ঠিক, দূরত্বের মাত্রা সব দিন এল হয়। এই যে তোমরা ধরো 5 কিলোমিটার গেলে, 5 কিমি গেলে, এই যে 5 কিমি ডিস্টেন্সটাকে প্রকাশ করার জন্য সেটার যে মাত্রা, সেটাকে ডিস্টেন্সের যে মাত্রা বা ডিসপ্লেসমেন্টের যেটা মাত্রা, স্মরণ, ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স দুটোরই মাত্রা কিন্তু এল। একটু সামান্য আলাদা, একটু সামান্য আলাদা বলতে কি হয়, একটা হয় তোমার ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে হয় তোমার এল, আর ডিস্টেন্সের ক্ষেত্রে হয় তোমার এস। ঠিক, বা হয়তো ভাইস ভার্সা হবে, এস এল কিছু একটা হবে। ঠিক, তাহলে তোমার স্মরণের একক এবং স্মরণের মাত্রা বুঝতে পারলে। ক্লাসটা দেখো তোমাদের 31 মিনিট প্লাস হয়ে গেল। আজকে তোমাদেরকে অনেকগুলো টপিক, যতটা টপিক আমি বোঝানোর চেষ্টা করলাম সেটা বোঝানোর চেষ্টা করলাম সবগুলো। আর এরপর থেকে তোমাদের পরের আরও ক্লাস রয়েছে, যেমন স্পিডের রয়েছে, ভেলোসিটি রয়েছে, গড় দ্রুতি রয়েছে, তাৎক্ষণিক দ্রুতি রয়েছে, দিয়ে তোমাদের কয়েকটা ম্যাথ রয়েছে। ঠিক, তোমরা দেখো এই যে ওয়ান ডাইমেনশনাল মোশনটা, ক্লাসটা কিন্তু অনেকটা বড়, ক্লাসটা প্রচণ্ড বড়। ঠিক, সেই জন্য হয়তো 3-4 দিন টাইম লাগবে। অ্যান্ড তোমাদেরকে আমি হোমওয়ার্কটা যেটা আছে 4-5টা ম্যাথ আর যে নর্মাল হোমওয়ার্কটা এখনই তোমাদেরকে দিয়ে দিচ্ছি, শেষে থাকবে, সেটা তোমরা স্ক্রিনশট মেরে নিও। ওকে, দেখো এই দুটো ম্যাথ তোমাদের হোমওয়ার্কে দেওয়া থাকলো, কমেন্ট সেকশনে নিশ্চয়ই আমাকে জানিও। এটা কি বলছে, ফাইন্ড ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। এ বিন্দু থেকে শুরু করছে, এ বিন্দুতে শুরু করে বি বিন্দুতে মানে শেষ করছে, দিয়ে এর ক্ষেত্রে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টটা বের করবে উইথ ডাইমেনশনটাও দেবে। অ্যান্ড নেক্সট কোয়েশ্চেনটা যেটা বলছে, দেখো একটা এই যে বৃত্ত যেটার ব্যাসার্ধ যেটা আর সেটা দেওয়া আছে 4 সেন্টিমিটার, এবং এ বিন্দু থেকে শুরু করে আবার সেই বিন্দুতে ফিরে আসছে, তার দেন ফাইন্ড ডিস্টেন্স কাভার্ড অ্যান্ড ডিসপ্লেসমেন্ট বাই এ বডি ইফ ইট কামস ব্যাক টু ইটস ইনিশিয়াল পয়েন্ট। যেখান থেকে শুরু করছে সেখানে যদি আবার শেষে এসে শেষ করছে, তাহলে এর ক্ষেত্রে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টটা বের করো। ওকে, থ্যাংক ইউ। নেক্সট দিন, পরের দিন আবার এইটার পরের টপিকগুলো আসবে।